স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। এবার জানাবো খবরের বিস্তারিত। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে সংলাপে দেওয়া ভিডিও বার্তায় এ কথা জানান তিনি। ভাঙনের চেষ্টা জাতীয় ঐক্যকে আরও মজবুত করেছে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। শুক্রবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে শুরু হয় 2 দিনের জাতীয় সংলাপ। এই আয়োজনের উদ্বোধন করেন গণঅভ্যুত্থানে হতাহতদের স্বজনরা। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এই সংলাপে ভিডিও বার্তা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে দরকার ঐক্য ও সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি চলবে একসাথে। স্বাধীনতার পর অর্ধ শতাব্দী অতিক্রম করে আমরা এক ঐতিহাসিক আত্মত্যাগের বিনিময়ে এক অপূর্ব সুযোগের মুহূর্ত সৃষ্টি করেছি। এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে অনিচ্ছুক হই কিংবা অপারগ হই, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের কোনো প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি ভাঙন তৈরির ক্রমাগত চেষ্টা চালানোর কারণে আরও দৃঢ় হয়েছে জাতীয় ঐক্য। ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না। ফেসিবাদ বাংলাদেশকে আদর্শভিত্তিক সকল রকমের লক্ষ্য থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারের দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল। আমরা আবার প্রিয় বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরাবার লক্ষ্যে কাজ করছি। জুলাই আগস্টে শহীদদের আত্মদান অর্থবহ করতে ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণে জোর দেন প্রধান উপদেষ্টা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি সংস্কারের পক্ষে, তবে নির্বাচন দিতে দেরি হলে সমস্যা বাড়বে, এমনটাই জানিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে ভোট আয়োজনের দাবি বিএনপির। জামায়াত সহ অন্যান্য দলগুলো বলছে, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্য জরুরি, আর সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যমত্যের উপর জোর দিয়েছেন সরকারের উপদেষ্টারা। আর সবার আগে জনগণকে স্বস্তি দিতে হবে বলে মত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধানের। ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের প্রথম দিন এসব কথা বলেন তারা। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে 2 দিনের জাতীয় সংলাপ। অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, গণঅভ্যুত্থানের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, ছাত্রনেতা, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। বাংলাদেশের ক্ষমতা ব্যবস্থা কোন নিয়মে চলবে সেই প্রশ্নে ন্যূনতম ঐক্যের জায়গা বাংলাদেশের তৈরি করতে হবে। সংস্কারটা করা আমাদের জরুরি, তার জন্য যে সময়টা দরকার সুনির্দিষ্টভাবে তাদের একটা মেয়াদ উল্লেখ করা দরকার। বক্তারা বলেন, সংস্কার বড় স্বপ্ন, নির্বাচনও দরকার, তবে আগে স্বস্তি দিতে হবে জনগণকে। জোর দেওয়া হয় রাজনৈতিক সংস্কারেও। সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার, নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। সংস্কারমুখী মানুষকে বিপথে নিয়ে যাবেন না, তাকে আইন শৃঙ্খলা না দিয়ে, তার খাওয়ার ব্যবস্থা না করে, তার চাকরির ব্যবস্থা নিশ্চয়তা না করে। বাংলাদেশের রাজনীতিটা কেমন হবে, সংবিধানটা কেমন হবে, নির্বাচনটা কেমন হবে, শুধু সেটাতে আমরা থাকবো। এবং তার সঙ্গে এটাও বলবো যে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ বা রিপ্রেজেন্টেশন কেমন হবে, শুধু সেটা না, স্থানীয় পর্যায়ে ক্ষমতার ভিত্তি কেমন হবে। আমরা সংস্কারের বিষয়ে একমত হই, তাহলে কিন্তু একে অন্যকে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নাই। প্রতিপক্ষ তখনই ভাবা হবে যখন আসলে আমরা মুখে বলি আমরা সংস্কার চাই, কিন্তু মনে মনে সংস্কারটা আসলে আমরা চাই। এখন অন্তর্বর্তী সরকার এই সংস্কারগুলোর কথা বলছে এবং সূচনা করছে, কিন্তু প্রকৃতপক্ষে সংস্কার প্রক্রিয়া অগ্রসর হবে তখনই যখন রাজনৈতিক শক্তিগুলো এই বিষয়ে একমত হবেন এবং এগুলোকে এগিয়ে নিতে দৃঢ় সংকল্পবদ্ধ হবেন। এই আয়োজনে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, এখনও দেশের সব সেক্টরে ফ্যাসিবাদ বিদ্যমান। প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন চায় বিএনপি। বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়, এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করতে, অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা
নির্বাচনে যেতে চাই। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দলমতের পার্থক্য থাকবে, কিন্তু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্য জরুরি। রাজনৈতিক দল মত চিন্তার পার্থক্য এক জিনিস, এটা থাকবেই। পার্থক্য যদি না থাকতো তো বাংলাদেশে একটা দল থাকতো। দলের যেহেতু ভিন্নতা, মতেরও ভিন্নতা, কিন্তু জাতীয় কমন ইস্যুতে, জাতীয় ঐক্যের ব্যাপারে আমাদের মধ্যে কিন্তু অনেক সময় আমরা হীনমন্যতা দেখি। 2 দিনের এই জাতীয় সংলাপের সমাপনী দিনে অংশীজনদের মতামত নিয়ে প্রকাশ করা হবে ঘোষণাপত্র। জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের শাসন প্রতিষ্ঠা করবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। চাকরিবিধি লঙ্ঘন করে আন্দোলনকারী আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার সন্ধ্যায় খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক গোলটেবিল বৈঠকে একথা বলেন তিনি। যারা এরকম আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলন খেলা কিংবা তাদের গোষ্ঠী স্বার্থে রক্ষার জন্য কিন্তু এত মানুষ জীবন দেয়নি। ফলে রাষ্ট্রের সংস্কার হলে আমরা মনে করি সকলেই ন্যায় বিচার পাবে। বিগত রেজিমের যারা আমলারা লুকিয়ে আছে নানাভাবে এখনো, তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং বিভিন্ন পত্রপত্রিকা এসেছে, তাদের বিরুদ্ধেও খুবই দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। দণ্ডপ্রাপ্ত হলে আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা। আর ভোটে অংশ নিতে বেগম জিয়ার আপাতত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে কোনো আইনগত বাধা আছে কিনা, ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না সেটা আওয়ামী লীগের ব্যাপার। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা আমাদের শাশ্বত আইন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় অপেক্ষমান 3টি যানবাহনে বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেছে একই পরিবারের 4 জন সহ 6 জনের। আহত হয়েছেন অন্তত 14 জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের প্রথমে রাজধানীর মিডফোর্ড, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা প্রাইভেট কার, মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসকে ব্যাপারী পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে ছুটে এসে ধাক্কা দেয়। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি। মোটরসাইকেলটি ছিটকে দূরে গিয়ে পড়ে। এই ঘটনায় প্রাণ যায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের শিশুসহ 4 জন। এছাড়াও প্রাণ হারিয়েছেন মোটরসাইকেলে থাকা শিশুসহ আরও একজন। শুক্রবার সকালে রাজধানীর জুরাইনের বাসিন্দা সোহান মিয়া পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছিলেন গ্রামের বাড়ি গোপালগঞ্জে। পথে টোল প্লাজায় দুর্ঘটনার শিকার হন তারা। আমার এক বোন আর বোনের 2 মেয়ে আর এক বোন আর এক নাতি, 4 জন মারা গেছে। যাওয়ার সময় টোল প্লাজায় টোল দিতেছিল, বেপরোয়া বাস এসে পিছে থেকে মেরে দেওয়া হয়। আর 7 বছরের শিশু আব্দুল্লাহ বাবা মায়ের সাথে মোটরসাইকেলে করে মাতারীপুরে নানা বাড়িতে যাচ্ছিল। সাবধানতার সাথে যাইতেছিলাম, তারপরে দেখলাম আমি টোল দিতেছি, আমার ছেলে বলে যে না আব্বু আমি দেই দাও। তা আমি টাকাটা বাইট করে ওর হাতে দিতেছি, আর কিছুই দেখলাম না। এর মধ্যে পিছের থেকে গাড়ি আইসা। পুলিশ বাসটি জব্দ করলেও পালিয়ে গেছে চালক ও তার সহকারী। ডিবিসি নিউজ ডেস্ক। এখন দেখবেন ডিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি। কথিত ভূমিহীন থেকে হাজার কোটি টাকার মালিক, ভদ্র ছেলে থেকে রাজনৈতিক দুর্বৃত্ত, তিনি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। হলফনামা অনুযায়ী এমপি হওয়ার আগে তার কোনো স্থাবর সম্পদ ছিল না। এমপি মন্ত্রী হবার পর ভোজবাজির মতো পাল্টে যায় শাহরিয়ার আলমের অবস্থা। বনে যান বিশাল ধনবান। রাজশাহী সহ উত্তরের কয়েকটি জেলায় কিনেছেন শত শত বিঘা জমি আর নিষ্ঠুরভাবে দমন করেছেন প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্বীদের। মাত্র 15 বছর, কথিত ভূমিহীন থেকে যেন জমিদার। করছে আলাদিনের চেরাগ, আর কিছু নয়, ক্ষমতার আশ্চর্য প্রদীপ। এতেই জ্বলে ওঠেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ছিলেন গার্মেন্টস ব্যবসায়ী। 2008 সালে হয়ে যান আওয়ামী লীগের এমপি। হঠাৎই বনে যান রাজনীতি, এরপর প্রতিমন্ত্রী। রাজশাহী 6 থেকে টানা 4 বারের এমপি শাহরিয়ার আলম। এর আগে এলাকায় পরিচিতি ছিল না শাহরিয়ারের। প্রথমবার এমপি হয়ে এলাকাবাসীর কাছে পান ভদ্র ছেলের ইমেজ। সময়ের ব্যবধানে মুছে যায় সেই ইমেজ, হয়ে ওঠেন রাজনৈতিক দুর্বৃত্ত।
প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই দুর্নীতি, অপরাজনীতি ও নিষ্ঠুরতার অভিযোগ উঠতে থাকে তার বিরুদ্ধে। নির্বাচনী এলাকায় সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী রাখতে পছন্দ করতেন না শাহরিয়ার আলম। দমিয়ে রাখেন আওয়ামী লীগের তরুণ নেতৃত্ব ও বর্ষিয়ান রাজনীতিকদের। আর মাথা তুলে দাঁড়াতেই দেননি বিরোধী দলকে। চারঘাটের সাবেক ছাত্রদল নেতা মিলনের নামে দেন 31টি মামলা। 12 মাসে আমাকে 9 মাসে কারাগারে জীবনযাপন করতে হয়েছে। আমার পারিবারিক ভাবও, আমার একটা নিজের প্রথম যে স্ত্রী, সেও একটি কারণে, মামলার কারণে আসছে অন্যজনের ঘর করছে। মিলনের মতোই অনেক ছাত্রদল, বিএনপি নেতা সহ প্রতিপক্ষের নামে মামলা দিয়ে করেন কোণঠাসা। অজস্র মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেখান থেকে আমিও বাদ যাই নাই। আমিও মোটামুটি 42টা মামলার আসামি। বাঘার ব্যবসায়ী গোলাম মোস্তফার 42 বিঘা জমি অর্ধেক দামে দখল করেন শাহরিয়ার আলম। 6 কোটি টাকা ব্যাংকে দিবে আর আমাকে 5 কোটি টাকা দিবে, এই মর্মে জমি বিক্রি করছিলাম। আমাকে 50 লাখ টাকা দিছে, বাকি টাকা আর দেয়নি। 2010 সালে ঠাকুরগাঁয়ের চৌধুরীহাট এলাকায় 25 বিঘা জমি কেনেন শাহরিয়ার আলম। অভিযোগ, প্রভাব খাটিয়ে পাশের আরও 10 বিঘা জমি তিনি দখল করেন। সেখানে বাংলোবাড়ি, গরুর খামার গড়ে তুলেছেন। এছাড়া নাটোর, ঈশ্বরদী, লালমনিরহাটেও শত শত বিঘা জমি কিনেন শাহরিয়ার আলম। আপনাদের খামারটার নাম কি? নর্থ বেঙ্গল এগ্রো ফার্ম লিমিটেড। শাহরিয়ার আলম জমির মালিক, 11.5 একর জমি। শাহরিয়ার আলম নিজের রেনেসা গ্রুপের নামে নেন দুরন্ত টিভি, রেডিও ঢোল এবং রাজশাহীতে বারিন মেডিকেল কলেজ। 2 স্ত্রী ও সন্তানের নামে শত শত কোটি টাকার সম্পদ। ঢাকার গুলশানে নিজের নামে 2টি, ছেলের নামে 1টি এবং দ্বিতীয় স্ত্রী লেনির নামে নিয়েছেন 3600 স্কয়ার ফিটের রাজকীয় ফ্ল্যাট। নির্বাচনী এলাকা চারঘাটে পোশাক কারখানা স্থাপনের আশা দিয়ে সিনেমা হলের জায়গা সহ কম দামে কোটি কোটি টাকার জমি কেনার অভিযোগ শাহরিয়ার আলমের বিরুদ্ধে। বাস্তবে কোনো কারখানা হয়নি সেখানে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য, চাকরি ও বদলি সহ নানামুখী বাণিজ্যের অভিযোগ শাহরিয়ার আলমের বিরুদ্ধে। কয়েকটি দেশে ব্যবসা খুলে বিনিয়োগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায় শাহরিয়ার আলম ও তার স্ত্রী সন্তানের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। যদিও গুঞ্জন রয়েছে রাশিয়ায় চলে গেছেন তিনি। শাহরিয়ার আলমের বাবার দাবি, ব্যবসার মাধ্যমে সম্পদ করেছেন তার ছেলে। ও তো ব্যবসা করে, কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তার টাকা থাকতে পারে না, সে জমি কিনতে পারে না। আবহাওয়া চেঞ্জ হয়েছে, একটা মিথ্যা অভিযোগ দিয়ে চাইলেই হবে। 2008 সালে হলফনামায় নিজেকে ভূমিহীন দেখান শাহরিয়ার আলম। উল্লেখ করেন নামমাত্র সম্পদে, আর ঋণ দেখান 76 কোটি টাকার বেশি। পরবর্তীতে এই ঋণ শোধ দেখিয়েও হলফনামা অনুযায়ী তার সম্পদ বেড়েছে অনেক গুণ। 2008 থেকে 2024-এ বার্ষিক আয় বেড়েছে 97,73,000 থেকে 7,92,00,000, আর অস্থাবর সম্পদ 2,32,00,000 থেকে বেড়ে হয়েছে 89,24,00,000। স্থাবর সম্পদ 0 থেকে 15 বছরে হয় 5,80,00,000 টাকার। অবৈধ সম্পদ বাজেয়াপ্ত সহ কঠোর শাস্তির আওতায় আনার দাবি নাগরিক সমাজের প্রতিনিধি। ক্ষমতার মসনদে মহীয়ান হয়ে তিনি তখন জনসেবকের পরিবর্তে আত্মসেবায় নিবেদিত হন এবং সম্পদের পাহাড় গড়ে তোলেন। শাহরিয়ার আলমের আড়ানির বাড়িসহ তার সম্পদ থাকা বিভিন্ন এলাকায় গিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 20 টাকা। 31-এ চাহিদা বাড়ায় এর কারণ বলছেন বিক্রেতারা। সরবরাহ বাড়ায় কমেছে আলু, দেশি পেঁয়াজের দর, কিছুটা স্বস্তি সবজিতেও। তবে দাম বাড়িয়েও সংকট কাটেনি সয়াবিন তেলের। স্থিতিশীল আছে ডাল ও চিনির বাজার। দুদিন আগেও ব্রয়লার মুরগি ছিল 200 টাকা কেজি। বিক্রেতারা বলছেন চাহিদা বাড়ায় কেজিতে দাম বেড়েছে 20 টাকা। দাম কিছুটা বেড়েছে সোনালী মুরগিরও, তবে ডিম বিক্রি হচ্ছে আগের দরেই। 140 টাকা ডর্জন আমরা ডিম বিক্রি করতেছি। 2 দিনের ব্যবধানে মুরগির দাম এখন 20 টাকা বেড়ে গেছে। আমরা জনসাধারণ অনেক কষ্টে ভোগান্তিতেই আছি। 31 এবং নিউ ইয়ার এই সমস্ত উপলক্ষে কিছুটা বাজারটা উদ্যমুখী। বাজারে এখনো সংকট কাটেনি সয়াবিন তেলের। খুচরা বিক্রেতাদের অভিযোগ, বাড়তি দাম দিয়েও চাহিদা মতো তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো। মনে হয় সংকট তারা তৈরি করে রাখছে, ঠিক আছে, কিন্তু বাজারে ক্রেতাদেরকে আমরা তেল দিতে পারতেছি না, তেল নিয়ে খুবই সমস্যা। বাজারে খোলা চিনি 120, মোড়কজাত চিনি 125, আর ডাল বিক্রি হচ্ছে 105 থেকে 130 টাকা কেজি দরে। চিনি বিক্রি করতেছি খুচরাটা 120 টাকা কেজি, মুসুরি ডাল ছোটটা হয়েছে 130 টাকা কেজি, আর বড় মুসুরি 105 টাকা কেজি। স্বস্তি ফিরতে শুরু করেছে নতুন আলু আর দেশি পেঁয়াজে। বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা দরে।
ক্রেতার নাগালে ফিরছে সবজির দামও। মূলা ৩০, শিম ও বেগুন ৫০ থেকে ৮০ টাকা কেজি, আর ফুলকপি ২৫ থেকে ৩০, বাঁধাকপি প্রতিটি মিলছে ৩০ থেকে ৪০ টাকায়। মিষ্টি কুমড়া ৪০ টাকা, ধনিয়া পাতা 10 টাকা দিয়ে আছে, মরিচ দাম ৬০ টাকা কেজি হয়েছিল, আর মরিচ হয়ে আছে ৬০ টাকা ৫০ টাকা কেজি হয়ে আছে। সবজি একদম পানির দাম হয়ে গেছে। আমরা চাই বাজার এই দাম থাক বা একটু উঠানামা করুক। চাহিদা বাড়ায় কেজিতে ১০০ টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকা, আর গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে এক বিএনপি কর্মীকে গুলির পর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরের দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুজায়েতপুর গ্রামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান ৫ থেকে ৬ মুখোশধারী দুর্বৃত্ত অটোরিকশায় করে মসজিদের সামনে আসেন। নিহত ছালি কবির জুমার নামাজ শেষে বের হলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। মাথায় গুলি লাগার পর তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঝিনাইদহের বাড়িবাথান গ্রামের দেওয়ান বাজারে পূর্ববিরোধের জেরে ওবায়দুল বিশ্বাস নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। মায়ের কান্না এখনও থামেনি। স্বপ্নে দেখেন ছেলে তার কাছে এসে ভাত খেতে চায়। জুলাই বিপ্লবে দিনাজপুরের একমাত্র শহীদ রাহুল, তার সাহসী স্মৃতি বন্ধুদের কাছে অমলিন। আর্থিক সহায়তা পেলেও শহীদ পরিবারের দাবি ফ্যাসিস্টরা যেন ক্ষমতায় না আসে। ছেলে কোলামুসা ছেলে, তার মায়ের মনে জানে, মা ওদের কিভাবে মানুষ করছে, কিভাবে ধরে বেড়াইছে, মায়ে ভালো জানে। বা কেউ জানিবে না বা কাইলে মুখ সুপনে এসে কয়েছে মা কি তো কারি ভাত আনতেছেন, মা বা বইলার গোস্ত চড়াইছো বা কয়েছে মা আজ খাওয়াটা হবে, তাইলে ওইরকমে খাওয়া হবে। কাল সুপনে সন্তানের কথা বলতে গেলেই ডুকরে কেঁদে বুক ভাসান ফরিদা বেগম। ৩ সন্তানের মধ্যে সবার ছোট রাহুলকে হারিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। সদর উপজেলার বিদুসাই গ্রামের মাছ ব্যবসায়ী মুসলিম উদ্দিনের ছেলে রাহুল ছিলেন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। ফুটবল খেলায় ভালো দখল ছিল তার। টেবিলে পড়ে থাকা বই আর ফুটবলের অর্জন এখন শুধুই স্মৃতি। ৪ আগস্ট জর্জকোট এলাকায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার সময় সহযোদ্ধা জাহিদ বলছেন, প্রথমবার গুলিবিদ্ধ হয়েও মাঠ ছাড়েনি রাহুল। তবে দ্বিতীয়বার গুলি ও টিয়ারশেলের আঘাতে গুরুতর আহত হয়। ৯ আগস্ট নিভে যায় এই তরুণ তুর্কির জীবন প্রদীপ। ৪ তারিখে সকাল ১১টার দিক তো পুলিশ পিছাইতে শুরু করে, আমরা আগাইতে শুরু করি। যখন ছিলাম আমরা কাছারি ওইখানে গেছিলাম, তখন পর্যন্ত একসাথে ছিলাম। তো তখন গিয়ে তখন মনে করেন যে রবিউল ইসলাম রাহুল যে ওয়ে মানে গুলি খায়, গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার পরে মনে করে মাঠ ছেড়ে পালাই আসে নাই, সাহসের সাথে নির্ভীকতার সাথে ছিল মাঠে। প্রতিদিন তো কোনো না কোনো সময় ওর কথা মনে পড়তেছে, ওঝরে চোখ দিয়ে জল পানি পড়তেছে। ছেলের কথা মনে পড়লে কবরের পাশে দাঁড়িয়ে থাকেন মুসলিম উদ্দিন। নৃশংস হত্যায় জড়িতদের কঠিন শাস্তি চান। বৈষম্য বিরোধী আন্দোলনে যায় মৃত্যু বরণ করেছে। আমার একটাই চাওয়া, এই ফেসিবাদী সরকার যেন আর ক্ষমতায় আসতে না পারে। এই ফেসিবাদী সরকার যদি আবার আসে ক্ষমতায়, আরো হাজার হাজার বাম্মার বুক খালি হয়ে যাবে। সম্প্রতি জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে ৫ লাখ টাকা সহায়তা পেয়েছে রাহুলের পরিবার। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে জাতীয় নির্বাচনের ফলকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের রেষারেষির সুযোগে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এই অভিযোগ মোজাম্বিক বাংলাদেশ কমিউনিটির সভাপতি আব্দুল মতিনের। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, বর্তমানে মোজাম্বিকে বাংলাদেশিদের ঘরবাড়ি নিরাপদ নয়। যারা এখনও দেশটিতে আছেন, আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি। এছাড়া যারা নিঃস্ব হয়েছেন, সরকারের মাধ্যমে মোজাম্বিকের সরকারের কাছ থেকে তাদের পুনর্বাসনের দাবি জানান আব্দুল মতিন। মোজাম্বিকে অনেক বাঙালিদের বায়োমেট্রিক কার্ডটা নেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। এজন্য ওরা বলবে যে যদি বাংলাদেশে কেউ ওই রকম নিবন্ধন নিয়ে আসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে, তাদেরকে পুনর্বাসন করা হবে। ডক্টর ইউনূস সাহেব উনি যদি আমাদের পাসপোর্টের সমস্যার সমাধান করেন, আমাদের এমবেসির কার্যক্রমটা চালু করেন, বাংলাদেশ গভর্নমেন্ট এবং কি মোজাম্বিক গভর্নমেন্ট সরকার এবং বিরোধী দলের যোগাযোগের মাধ্যমে আমাদের এই সমস্যা জরুরি ভিত্তিতে সমাধান করতে পারবেন। উৎসব আর প্রার্থনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী খ্রিস্টান ধর্মাবলম্বীরা
বড়দিন উদযাপন করেছেন। এই উপলক্ষে বিভিন্ন সংগঠন, চার্চ ও মিলনায়তনে ছিল বর্ণাঢ্য আয়োজন। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত থেকেই উৎসবে মেতে ওঠেন প্রবাসী খ্রিস্ট ধর্মের অনুসারীরা। বাড়ি বাড়ি চলে উৎসব। উডসাইডের ইউনাইটেড বেঙ্গলি লুথারেন চার্চে আয়োজন করা হয় প্রার্থনা ও সঙ্গীত অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। অন্যদিকে কুইন্সের করোনা অ্যাভিনিউতে ইভানজেলিক্যাল বেঙ্গলি চার্চে প্রার্থনায় অংশ নেওয়া প্রবাসীরা যুদ্ধ বন্ধ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। আমরা প্রার্থনা উৎসর্গ করেছি যেন সারা পৃথিবীতে অচিরেই শান্তি ফিরে আসে, বিশেষ করে বেথলেহেমে এবং ইসরায়েল এবং প্যালেস্টাইন যেন যুদ্ধ বন্ধ হয়। সকল ধর্মাবলম্বী, সকল শ্রেণী পেশার মানুষ, বাংলাদেশের মানুষ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিতে সবাই বাংলাদেশে থাকব। বৈষম্যমুক্ত দেশ ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় অবদান রাখার আহ্বান জানিয়ে ইতালি বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবসের আলোচনা সভা। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। তারা আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে হবে। আলোচনা শেষে বিজয় দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেন নেতৃবৃন্দ। ইতালিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে রোমে সেন্তেসেল্লে ঐক্য পরিষদের উদ্যোগে পিঠা উৎসব ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আয়োজক সংগঠনের সভাপতি ইসরাফিল বাড়ির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন ইসলামের পরিচালনায় রোমের একটি হলরুমে যেন হয়ে ওঠে ছোট্ট একটি লাল সবুজের বাংলাদেশ। বাহারি সব পিঠা আনতে পেরে উচ্ছ্বাস জানান প্রবাসী নারীরা। এ সময় বক্তারা বলেন, প্রবাসের নতুন প্রজন্মকে নিজ নিজ সংস্কৃতিকে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিদেশিদের কাছে লাল সবুজের পতাকাকে তুলে ধরতে কাজ করছেন সবাই। সৌদি আরবের রিয়াদে বিভিন্ন চ্যানেলে কর্মরত প্রবাসী সাংবাদিক ফোরামের আয়োজনে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি SH হেমায়েত জানান, পিঠা উৎসবে ছিল প্রবাসী বাংলাদেশিদের ভিড়। সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক AK আজাদ লিটনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি মোহাম্মদ আবুল বশির। পিঠা উৎসবের বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন সংগঠনের সহসভাপতি সেলিম উদ্দিন দিদার। উৎসবে দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা সহ পুরস্কার বিতরণ করা হয়। ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাব আয়োজিত গালফ এক্সচেঞ্জ ফুটবলের শিরোপা জিতেছে হামেরিয়া একাদশ। রাজধানীর মাস্কাট স্টেডিয়ামে ফাইনাল খেলায় শাহজালাল ক্লাবকে তারা হারায় 1-0 গোলে। প্রতিনিধি ফোরকান মাহমুদ জানান, এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক। সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক CIP। উপস্থিত ছিলেন প্রধান স্পন্সর গালফ এক্সচেঞ্জের ম্যানেজার মাসুদ রানা, ক্লাবের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম CIP, আজিমুল হক বাবলু CIP সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটির নেতৃবৃন্দ। শুরুতে দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন দুদলের খেলোয়াড় সহ অতিথিরা। খেলা শুরুর আগে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সিরাজুল হক CIP, দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক সহ ক্লাবের নেতৃবৃন্দ। পরে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিরা। রাজধানীর শ্যামলীর SOS শিশুপল্লীতে প্রাক্তন ও বর্তমান অনাথ শিশু ও বেড়ে ওঠাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় টুগেদার উই ক্যান এর ব্যানারে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মিলন মেলায় একত্রিত হন তারা। দীর্ঘদিন পর একত্রিত হতে পেরে উচ্ছ্বসিত সবাই। এ সময় বক্তারা বলেন, এই শিশুপল্লী তাদের পরিবার, বর্তমানে যেসব শিশু এখানে রয়েছে তারাও বড়দের কাছে পেয়ে খুশি। মিলন মেলার অন্যতম আয়োজনে ছিল গান ও নৃত্য পরিবেশনা। এতে উপস্থিত ছিলেন AG ফুড গ্রুপের কর্মকর্তা সহ অনেকেই। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল DBC নিউজ। SOS চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশের কেয়ার গিভারদের জন্য নিবেদিত ক্ষমতায়ন নেটওয়ার্ক ছিল এর মূল আয়োজক। এই মিলন মেলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গা থেকে যারা বিভিন্ন জায়গায় সমাজে প্রতিষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন ডোনার আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এই ধরনের প্রতিষ্ঠানের যারা বিত্তমান ব্যক্তি তাদেরকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাইছি, যাতে আমাদের এই সব শিশুপল্লীর ছেলেপেলে যখন প্রতিষ্ঠিত হবে তাদের জন্য কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দিতে পারে এবং এই বাচ্চারাও যেন একসময় প্রতিষ্ঠিত হয়ে
এই আমব্রেলার নিচে আসতে পারে এবং আমাদের সাথে একই সেতু বন্ধনে তাল মিলিয়ে চলতে পারে, এটা আসলে মেন উদ্দেশ্য। সচিবালয় নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে বেসরকারি সব প্রবেশ কার্ড বাতিল করা হয়েছে। এছাড়া অ্যাক্রেডিটেশন কার্ডের মাধ্যমে সাংবাদিকদের প্রবেশাধিকারও বাতিল করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, আগামী 15 দিনের মধ্যে ডিএমপি ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে স্থাপিত বিশেষ সেলের মাধ্যমে অস্থায়ী প্রবেশ কার্ডের জন্য আবেদন করা যাবে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।